আজ দেশের রাজধানী দিল্লিতে হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। দিল্লিতে বিধানসভা নির্বাচনের মঞ্চ প্রস্তুত করে আম আদমি পার্টি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছে। অন্যদিকে বিজেপি এবং কংগ্রেস পুনরুত্থানের দিকে তাকিয়ে আছে। আজ অর্থাৎ বুধবার সকাল 7টা থেকে 1.56 কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 699 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে 70টি বিধানসভা কেন্দ্রের 13,776টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চাইছে। নিজেদের শাসন রেকর্ড ও কল্যাণমূলক প্রকল্পে ভরসা রাখছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 25 বছরেরও বেশি সময় পর রাজধানী পুনরুদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালায়। 2013 সাল পর্যন্ত টানা 15 বছর দিল্লি শাসন করা কংগ্রেস আগের দুটি নির্বাচনে একটি আসন জিততে ব্যর্থ হওয়ার পর আবার ফিরে আসার চেষ্টা করছে। আজ সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ভোটদানের জন্য নির্বাচন কমিশন 220 কোম্পানি আধা সামরিক বাহিনী, 35,000 জন দিল্লি পুলিশ কর্মী এবং 19,000 হোমগার্ড মোতায়েন করে। বাংলাদেশের বেআইনি অভিবাসীদের এই দেশে বিভিন্ন ডিটেনশন সেন্টার এবং সংশোধনাগারের বছরের পর বছর ধরে আটকে রাখা হয়েছে কেন? কেন্দ্রীয় সরকারের কাছে সম্প্রতি তার জবাব চাইল সুপ্রিম কোর্ট। যেহেতু এই আটক বাংলাদেশিদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে রয়েছেন, এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কী করণীয় তাও জানতে বলা হয়েছে। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন আগামী 6 ফেব্রুয়ারি কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারকে এ ব্যাপারে নির্দিষ্ট রিপোর্ট অথবা হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের তুপের মুখে পড়েছে অসম সরকারও। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং অসম সরকারকে নির্দেশ দিয়েছে অসমের ট্রানজিট শিবিরে আটকে থাকা 63 জন বিদেশি নাগরিককে অবিলম্বে ফেরত পাঠাতে হবে। কোন দেশের নাগরিক জানলেই 2 সপ্তাহের মধ্যে সে দেশের রাজধানীতে পাঠানোর ব্যবস্থা করতে হবে বলে বিচারপতি এ.এস. ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ নির্দেশ দিয়েছে। অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শ্রীভূমিতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সভা করলেন মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার জেলায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন মন্ত্রী কৌশিক রায়। সভায় তিনি বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করেন। এদিকে শ্রীভূমি শহরে যত্রতত্র আবর্জনা না ফেলতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শ্রীভূমির অতিরিক্ত জেলায়ুক্ত মিনার্বা দেবী আরামবাম জানিয়েছেন, জনগণ শ্রীভূমি শহরের রাস্তার পাশে খোলা স্থানে উন্মুক্ত নালা নর্দমা ইত্যাদিতে আবর্জনা ফেলার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। তাই জনগণকে শহরের রাস্তার পাশে খোলা স্থানে এবং নালা নর্দমায় আবর্জনা না ফেলতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো ব্যক্তি, হোটেল, গৃহস্থ, কসাইখানা, সবজি মাছ ও চাল বিক্রেতা, শোরুম, শপিং মল, হাসপাতাল ইত্যাদির কর্তৃপক্ষকেও শহরের যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দোলাই সপ্তগ্রামে বাইক ও 4 চাকা বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালান। খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সংবাদকর্মীও, তার উপরও আক্রমণ। মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ব্যক্তিগত বাহন ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক এবং এক যুবক। দুর্ঘটনার আওয়াজ শুনে জড়ো হন এলাকার লোকজন। আহত বাইক চালককে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান, তবে তার নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত কিছু জনতা দুর্ঘটনা সংঘটিত করা বাহনটিতে ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টা করেন।
ঘটনার খবরে দলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। বোলেরো পিকআপ ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চালক। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে বেরেঙ্গায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেরেঙ্গা বাদ্রি সেতু দিক থেকে আসা বালু বুঝাই দ্রুতগামী বোলেরো পিকআপ বেরেঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে উল্টো দিক থেকে আসা একটি ই-রিকশায় ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায়। বালু বুঝাই বোলেরো পিকআপ রাস্তার পাশে ঝুলে থাকে। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকরা ছুটে আসেন। তারা ই-রিকশার চালককে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে, দুই চালককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আগামী অর্থবছরের বিদ্যুতের মাশুল নির্ধারণের ক্ষেত্রে টাইম অফ ডে নীতি প্রবর্তন করে বিদ্যুতের মাশুল 3 গুণ করার এপিডিসিএল-এর প্রস্তাবের তীব্র বিরোধিতা করে মঙ্গলবার অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোটা রাজ্যের সঙ্গে শিলচরেও জেলায়ুক্ত মারফত অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষের কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়। বেলা 1টায় অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল জেলায়ুক্তের হাতে স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে এপিডিসিএল-এর এই প্রস্তাব চূড়ান্ত জনবিরোধী, কারণ বিদ্যুৎ খোলা বাজারের পণ্য নয় যে চাহিদার উপর ভিত্তি করে দাম নির্ধারণ হবে। বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় পরিষেবা, আধুনিক সভ্যতার অন্যতম চালিকা শক্তি। কোনো মতেই বিদ্যুৎকে অন্যান্য পণ্যের মতো ভাবা উচিত হবে না। স্মারকপত্রে এও বলা হয়, এই নীতি চালু হলে সাধারণ মানুষের উপর মারাত্মক অর্থনৈতিক বোঝা চাপবে। আরও এক সন্দেহজনক জেহাদিকে গ্রেফতার করা হলো। মঙ্গলবার ভোর 5টায় কোকরাঝার শহরের অদূরে মুকরাপাড়া থেকে একজন সন্দেহজনক জেহাদিকে গ্রেফতার করে এসটিএফ। কোকরাঝার পুলিশের সহযোগিতায় নাসিমউদ্দিন শেখ নামের সন্দেহজনক জেহাদিকে গ্রেফতার করতে সক্ষম হয় এসটিএফ। এদিন সকাল 10টায় এসটিএফ তাকে গৌহাটিতে নিয়ে যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই 4 জন সন্দেহজনক জেহাদি কোকরাঝার থেকে গ্রেফতার করা হয়। সে সময় নাসিমউদ্দিন শেখ গা ঢাকা দেয়। এবার এসটিএফ বাহিনীর পাতা ফাঁদে পা দেয় নাসিম। মঙ্গলবার ভোরে কোকরাঝার থানার অন্তর্গত মুকরাপাড়ায় তার আশ্রয়স্থল থেকে পাকড়াও করা হয়ে থাকে। ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার ঘোষণা দেন। হতবাক করা এই ঘোষণায় ট্রাম্প বলেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি, তবে কিভাবে তিনি এই উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। গাজা দখলের পরিকল্পনা ঘোষণার কয়েকদিন আগে ট্রাম্প সেখানকার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করার প্রস্তাব দেন। ছোট্ট এই উপত্যকাকে ধ্বংসস্থল বলে আখ্যা দেন। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের 15 মাসের বেশি সময় ধরে যুদ্ধর পর গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং আমরা এটিকে নিয়ে কাজও করব।